আগের রাতে আমরা লখনৌ পৌঁছেছিলাম। এই সেই লখনৌ, নবাবদের লখনৌ, ওয়াজিদ আলী শাহের লখনৌ, তেহজিব বা আদব কায়দার লখনৌ, বিভিন্ন স্বাদ আস্বাদনের লখনৌ। কিন্তু সেসব কতটা দেখলাম বা কি কি খেলাম পরে রাস্তায় যেতে যেতে বিশদে কথা বলা যাবে। এখন শুধু লখনৌ দেখার জিনিসগুলো দেখে নেওয়া যায়, সেগুলোর গল্পও শুনবে। প্রথমেই যেখানে এসে পড়েছি সেটা বড়া ইমামবাড়ার সামনের চত্বর। এখানে গাড়ি রেখে পায়ে হেঁটে ইমামবাড়া আর ভুলভুলাইয়া দেখা শেষ করতে হবে। ইমামবাড়ার মধ্যে জিপিএস কাজ না করার জন্য এখান থেকে ফোনে কারোর সঙ্গে কথা বলতে পারবেন না। তবে হ্যাঁ, মোবাইলটা কাজে লাগাতে পারবেন ছবি তোলার জন্য, কারণ ডিএসএলআর নট অ্যালাউড, ওটা জমা রেখে যেতে হবে। ভুলভুলাইয়ায় আলাদা করে গাইড নিতে হবে এবং সেটা আমার মনে হলো জরুরি। এত লোকের ভিড়ে আপনি হয়তো হারাবেন না, কিন্তু একা একা এক্সপ্লোর করতে যাওয়াটা খুব বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হয় না। গাইডের থেকে লখনৌয়ের ইতিহাস জানতে পারেন, তবে এত ভিড়ের মধ্যে এতগুলো দলের সঙ্গে এত গাইড, সবাই বকছেন, কানটা ভালো হওয়া দরকার। এমনিতে ইমামবাড়া 3 তলা হলেও গঠনের জন্য 4 তলা মনে হয়। পাশেই আছে শাহী বাউলি, যে ধরনের কুয়াকে ইংরাজিতে বলে স্টেপওয়েল। শীতকালে বাইরের চত্বরে পাওয়া যায় মালাই, মাখন ফেটিয়ে ফেটিয়ে তৈরি হওয়া এক ধরনের মিষ্টি। স্থানীয়রা বলে মাখন মালাই, দিল্লিতে একেই বলে দৌলত কা চাট। খানিকক্ষণের মধ্যেই গলে যাবে গরমে। আমরা শখ করে পরে খাওয়া যাবে বলে এসিতেই রেখেছিলাম, কিন্তু নষ্ট হয়ে যাওয়াতে খাওয়া যায়। এই চত্বরের পাশেই রুমি দরওয়াজা। রুমি দরওয়াজা একটা দুমুখ তোরণ বা গেট, দুদিকে ভিন্ন নকশা। ইমামবাড়ার দিক থেকে দেখলে এটা একটা অর্ধবৃত্তাকার গম্বুজের মতো দেখায়। গাইডের কথায় এদিক থেকে দেখতে নবাবের মুকুটের মতো, আর উল্টো দিক থেকে বেগমের 9 লক্ষা হারের মতো। এরপর আর বাকি দ্রষ্টব্যগুলো দেখার জন্য আমরা একটা টোটো ঠিক করলাম, তার ড্রাইভারই গাইড। गदर मूवी के हिसाब से अभी हम पाकिस्तान में हैं, बगैर पासपोर्ट बगैर वीजे से हिंदुस्तान में। ठीक है। इस गेट की खासियत ये है, जो राजा खाते थे और जो रानी पहनती थी उसका डिज़ाइन दिया। खाने वाला एक ऐसा डिज़ाइन है जो आप डेली वेज मसाले में यूज़ करते हैं। सभी पर देखिए और बताइए कौन सा ऐसा डिज़ाइन बना है जो मसाले में यूज़ होता है। लौंग है, लौंग, डंडी वाला फूल जो देख रहे हैं वो लौंग का डिज़ाइन है। जो साइड में पत्ते देख रहे हैं पान, राजा पान खाते थे। और जब पूरे गेट का फोटो खींचेंगे, इसको उल्टा करके अपोजिट में देखेंगे तो 9 लखाल नेकलेस बनते हैं। और जब बीच वाले का फोटो खींचेंगे तो लखनवी चिकन गला, ये यहाँ का ड्रेस मशहूर है, कुर्ती या कुर्ते का। लखनऊ में चिकन खाया भी जाता है और पहना भी जाता है। लखनऊ की 4 चीज़ें फेमस है, घूमने में भूलभुलैया, खाने में टुंडे कबाब, पहनने में लखनवी चिकन, और चौथी यहाँ की ज़बान तहजीब। पहले आप में ट्रेन छूटे। এখন আমাদের টোটো চলেছে ঘণ্টাঘর বা হুসেনাবাদ ক্লক টাওয়ারের দিকে। नीम का पेड़ किसी चंदन से कम नहीं, लखनऊ हमारा किसी लंदन से कम नहीं। 1880 সালে এই ঘণ্টাঘর তৈরির জন্য এর পার্টসগুলো লন্ডন থেকে জাহাজে করে কলকাতায় এসে নামে। কলকাতা বন্দরে পৌঁছানোর পর যন্ত্রাংশে ভরা বাক্স চুরি যায়। চোররা আগে বুঝতে পারেনি বাক্সগুলো এত ভারী। তারা ভাবে বাক্স খুলে আলাদা আলাদাভাবে ভিতরের জিনিস নিয়ে যাবে। বাক্স খুলে পার্টসগুলো দেখে তারা বুঝতে পারে এটা চুরি করে বিশেষ লাভ হবে না, তাই রেল লাইনের ধারে ফেলে রেখে পালিয়ে দেয়। সেখান থেকে নিয়ে এসে 2 বছরের চেষ্টায় তখনকার দিনে 1,75,000 টাকা খরচ করে 221 ফুট উঁচু এই ঘণ্টা ঘরে ওই ব্রোঞ্জের ঘণ্টা বসানো হয়। এই ঘড়ি নিয়ে আরেকটু 1984 থেকে প্রায় 27 বছর ঘড়িটি বন্ধ হয়ে পড়েছিল। 2010-11 নাগাদ 2 হেরিটেজ প্রেমী ক্যাপ্টেন পরিতোষ চৌহান আর অখিলেশ আগরওয়াল বিনা পারিশ্রমিকে এটাকে আবার চালু করে। এরপর घंटाघर पास ही आछे, इसको बोलते हैं शाही तालाब। ये राजा मोहम्मद अली शाह ने बनवाया था आवाम के नहाने के।
इसका पानी डायरेक्ट गोमती नदी से आता था मगर अब बंद कर दो। সাতখান্ডা বা সাতমহলা এর প্রচলিত নাম হলেও এই ওয়াচ টাওয়ারটি চারতলা, কারণ নবাব মোহাম্মদ আলী শাহর মৃত্যুর পর অশুভ বলে কাজ বন্ধ করে দেওয়া হয়। এটাকে দেখলে পিসার হেলানো মিনারের কথা মনে পড়ে যায় না? ঘন্টা ঘর তালাবের গোমতী নদীর থেকে আসতো জল, ছিল প্রচুর মাছ, আর এর গঠন দেখছেনই তো তাকিয়ে থাকার মতো। দেখতে দেখতে চলে এলাম নয়া পাক্কা পুলের উপর। পাশেই দেখা যাচ্ছে গোমতীর উপর সবচেয়ে পুরনো পাক্কা পুল বা লাল পুল। এটাও দেখার মতো, তবে এখন এর উপর দিয়ে ভারী গাড়ি চলা নিষেধ। এরপর আর ঘুরতে পারি চিকনের দোকানে সোজা ইমামবাড়া চত্বরে ফেরত এসে গাড়ি নিয়ে হোটেলে অ্যাবাউট টার্ন, কারণ পেট গোলমাল করে সে আমার টুন্ডে কাবাব চা খাওয়ার স্বাদে জল ঢেলে নিল। সঙ্গে যোগ দিল জ্বর, ঘুমিয়ে পড়ে রাত পার করে দিলাম। সকাল সকাল উঠে ওষুধ খেয়ে রওনা দিলাম আগ্রার দিকে। পুরো রাস্তাটাই এক্সপ্রেসওয়ে, মাত্র 4-5 ঘন্টার রাস্তা। 1:30 নাগাদ পৌঁছে যাব। খাওয়া হলো না গালৌটি কাবাব, বড্ড দুঃখ রয়ে গেল। তাই ফেরার পথে আবার রাতটুকু লখনৌতে কাটিয়েছিলাম। আনালাম কাবাব, একদম ভালো লাগেনি। ব্যাপারটা দিল্লিকার লাড্ডুর মতো, না খেয়েও পস্তালাম, আবার খেয়েও পস্তালাম। অনেক কিছুই না দেখা রয়ে গেল। ছোটা ইমামবাড়া, রেসিডেন্সি, দেখা হলো না হাতি পার্ক, যদিও তার পাশ দিয়েই এসেছি, রাস্তা থেকে ঝলকও দেখেছি। আরো হয়তো কত কিছুর পাশ কাটিয়ে এসেছি, জানা হয়নি জায়গার নাম। পরিচয় হলো সুরের শহর লখনৌয়ের সাথে, লখনৌয়ের বিখ্যাত কাওয়ালির সাথে। কিন্তু ওই যে টোটোওয়ালা, তার বলার ভঙ্গি আর তেহজিব, ওতেই না হয় দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নিলাম। আর অবশ্যই মনে থাকবে ভিড়ের মধ্যেও পেহলে আপ করে গাড়িদের অন্য গাড়িকে জায়গা দেওয়া। লখনৌ যেমন ওয়াজিদ আলী শাহ, তেমনি অতুল প্রসাদ সেনেরও। চিনলেন অতুল প্রসাদ সেনকে? ওঠো গো ভারত লক্ষ্মী, বলো 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 সবে, এইসব গানের রচয়িতা, সুরকার। এই লখনৌতে আওয়াধ বার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। লখনৌয়ের যে হোটেলে আমরা ছিলাম, সে রাস্তার নাম তার জীবিত থাকাকালীনই তার নামে হয়েছিল। তিনি যেমন প্রচুর অর্থ উপার্জন করেছিলেন, সেভাবেই জনগণের জন্য 2 হাতে দান করেছিলেন। লখনৌ থেকে আগ্রা এক্সপ্রেসওয়ে দিয়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা বেশ ভালো, তবে উত্তরপ্রদেশ সরকারের অধীনে বলে অ্যানুয়াল পাস দিয়ে হলো না। উত্তরপ্রদেশে বেশ কিছু বড় এক্সপ্রেসওয়ে রাজ্য সরকারের তৈরি বলে 200 টোলের জন্য 3000 টাকা, মানে টোল প্রতি 15 টাকা হিসাবটা এখানে খাটে। যাই হোক, এক্সপ্রেসওয়েগুলোর কন্ডিশন ভালো হলেও লখনৌ শহরের ভেতরে কিন্তু রাস্তা অত ভালো না, এবং রাস্তা সরু। এইবারে লখনৌ সম্বন্ধে আর কয়েকটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। এই লখনৌতেই রয়েছে শীষমহল, নবাব আসাফউদ্দৌলার বানানো, নবাবদের আরামের মনোরঞ্জনের প্রাসাদ। এর চারদিকে প্রচুর আয়না লাগানো থাকায় রাতে যখন ঘরগুলিতে প্রদীপ বা মোমবাতি জ্বালানো হতো, তখন কালো আকাশের গায়ে তারার মেলা মনে হতো। এখন যদিও এর দৈন্য দশা। গাইডের গল্পে জানলাম এই রুমি দরওয়াজার নবাব তৈরি করেন কেন। সে সময় ওই অঞ্চলে অনাবৃষ্টি হয়ে দুর্ভিক্ষ হয়। প্রজারা যাতে কিছু রোজগার করে নিজেদের খাবারের ব্যবস্থাটুকু করতে পারে, তার জন্য নবাব এই প্রজেক্টটা শুরু করেন। নবাব প্রজার আত্মসম্মান রক্ষার কথা ভেবেছিলেন, ভাতা দিতে যাননি। এমনকি দরজা প্রায় তৈরি হয়ে যাচ্ছে, অথচ দুর্ভিক্ষ শেষ হয়নি দেখে তিনি গরিব প্রজারা যতটুকু বানাতো রাতে আমিরদের দিয়ে ততটুকু আবার চুপচাপ ভাঙার ব্যবস্থা করতেন। রুমি দরজায় কিন্তু লোহা বা কাঠের ব্যবহার না হলেও লখৌরি ইট আর চুনসুরকির মিশালে তৈরি হওয়ায় একটা কামানের গোলার ঘাও সহ্য করতে পারত। দেখুন, গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি
নবাবের রাজ্য থেকে সম্রাটের এলাকায়। আজ রাতে এই হোটেলেই স্থিতি। আগ্রা বেড়ানোর গল্প পরের পর্বে। আর এই পর্বে গল্পে থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেওয়ার একটা অনুরোধ রইল। আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দেবেন। তাহলে আমাদের এই চ্যানেলের যে কোনো নতুন ভিডিও সব থেকে আগে চলে আসবে আপনাদের কাছে। আর যদি আপনি আমাদেরই মতো ভ্রমণ পিপাসু হয়ে থাকেন তাহলে আপনার বন্ধুদের সাথেও কিন্তু আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দিতে ভুলবেন না। আবার দেখা হবে পরের এপিসোডে। সঙ্গে থাকুন আমাদের সঙ্গে এবং দেখতে থাকুন ট্রাভেল উইথ পরিযায়ী।